তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। ওকে, তাহলে ভারতের ইতিহাসটাকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি? ভারতের ইতিহাসকে কতগুলো ভাগে ভাগ করতে পারি? কি কি? জোরে জোরে, গলা আওয়াজ নেই, ভাই পাচ্ছি না কেন? এনশিয়েন্ট, মিডিয়েভেল আর মডার্ন। ভারতের ইতিহাসকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, এনশিয়েন্ট, মিডিয়েভেল এবং মডার্ন। অনেকটা এরকম ভাবে, তাই না? মানে এটা হচ্ছে আমাদের হিস্ট্রি, যেটা আমাদেরকে পড়তে হবে। তাহলে আমাদের হিস্ট্রিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, এনশিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন। ঠিক আছে, আমরা মোটামুটি প্রাগৈতিহাসিক যুগটা আমরা পড়ে এসেছি, তাই না? প্রাগৈতিহাসিক যুগটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। ওকে, ইউটিউবে ভিডিও আছে, দেখে নিস। যদি কোনো সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করবি, কোনো সমস্যা নেই। ওকে, আজকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রির যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি ফেজ 2। মডার্ন হিস্ট্রিকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফেজ 1, এটা ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে শুরু করে 1885 পর্যন্ত যায়। আর ফেজ 2, যেটা 1885 অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে শুরু করে ভারতের স্বাধীনতা যবে আমরা অর্জন করি 1947 অত পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, পার্ট 2 কে আমরা কি বলি? ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বা ভারতের স্বাধীনতা সংগ্রাম। পার্ট 2 কে আমরা কি বলি? ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বা ভারতের স্বাধীনতা সংগ্রাম। এবার ভারতের স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ ভারতকে স্বাধীন করতে গিয়ে বা ভারতের স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে রাজনৈতিক সংগঠন সব থেকে মুখ্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সেটা কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতের স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে রাজনৈতিক সংগঠন মুখ্য ভূমিকা পালন করে, অনেক কটা রাজনৈতিক সংগঠন ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, মুসলিম লীগ ছিল, ন্যাশনাল কংগ্রেস ছিল, আরো অনেক রাজনৈতিক সংগঠন ছিল। কিন্তু তার মধ্যে থেকে যে রাজনৈতিক সংগঠন ভারতের স্বাধীনতা অর্জন করতে গিয়ে সব থেকে বেশি মুখ্য ভূমিকা গ্রহণ করে সে হচ্ছে কে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে আজকে আমরা দেখব যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠিত হলো, কে প্রতিষ্ঠিত করলো এবং প্রতিষ্ঠা হওয়ার পটভূমি কি ছিল। এটা আজকে আমরা ক্লাসে আলোচনা করব। ওকে, তাহলে ভারতবর্ষটা অনেকটা এরকম আনডিভাইডেড ইন্ডিয়া। ঠিক আছে, মানে 1947-এ যখন পার্টিশন হয় তার আগে ভারতবর্ষটা অনেকটা এরকম ছিল। ঠিক আছে, বর্তমানে পাকিস্তান, ভারত, বাংলাদেশ নিয়ে ছিল হচ্ছে আনডিভাইডেড ইন্ডিয়া। আবার কিছু টাইম বর্মাও আমাদের সাথে ছিল। এই পোর্শনটাকে আমরা কি বলি? মায়ানমার বলি, তাই না? তাহলে কিছু টাইম দেখবো আমরা বর্মাও ভারতের সাথে অ্যাড হয়ে গেছিল, পরবর্তীকালে আলাদা হয়ে যায়, সেটা পরের বিষয়। তাহলে এই হচ্ছে আনডিভাইডেড ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে যখন ব্রিটিশরা ভারতে আসেনি তখন এই সমস্ত ভারতে কিছু কিছু অঞ্চলে কিছু কিছু রাজারা রাজত্ব করছে। সমস্ত ভারতবর্ষ বলে কোনো পরিভাষা ছিল না তখন। ব্রিটিশদের আসার আগে ভারতবর্ষ বলে কোনো পরিভাষা ছিল না। ধর, বেঙ্গলে কেউ শাসন করছে, কেউ ম্যাড্রাসে শাসন করছে, কেউ বোম্বে শাসন করছে, কেউ দিল্লিতে শাসন করছে, কেউ এদিকে পাঞ্জাবে শাসন করছে, কেউ এদিকে সিন্ধে শাসন করছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজারা শাসন করছে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি 1757 পর অর্থাৎ পলাশির যুদ্ধের পর থেকে ভারতবর্ষটাকে ব্রিটিশরা ক্যাপচার করতে শুরু করে। সূত্রপাত হয়েছিল কোথার থেকে? বেঙ্গল থেকে। সূত্রপাত হয়েছিল বেঙ্গল থেকে 1757। তারপরে হচ্ছে কত? 1799 মহীশূর। ঠিক আছে, তারপরে 1848 নাগাদ হচ্ছে মহারাষ্ট্র, 18 নাগাদ হচ্ছে মহারাষ্ট্র, 1843 নাগাদ হচ্ছে সিন্ধ, 1848 নাগাদ হচ্ছে পাঞ্জাব, আর 1856 নাগাদ হচ্ছে অযোধ্যা। এইভাবে এছাড়াও আরো ওদের যে পলিসি গুলো ছিল এর মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্ট প্রথম
এমন একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে প্রথম সমস্ত ভারতবর্ষটাকে যারা ক্যাপচার করেছিল, ঠিক আছে, এবং তারই ফলশ্রুতি আমরা দেখতে পাই যে 1857 মহাবিদ্রোহ, যখন ব্রিটিশ গভর্নমেন্ট প্রায় সমস্ত ভারতবর্ষটাকে দখল করে নিয়েছিল, তারই ফলশ্রুতি আমরা কি দেখতে পাচ্ছি 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, মানে রেপ্রোকাশন, ঠিক আছে। এইভাবে ব্রিটিশ গভর্নমেন্ট সমস্ত ভারতবর্ষটাকে ক্যাপচার করে এবং তারা নিজের ইচ্ছা মতো ভারতীয়দের কাছ থেকে কর তুলতে শুরু করে, ভারতীয়দের অত্যাচার হতে শুরু করে, এবং সেই আন্দোলনের মানে অর্থাৎ সেইখান থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন উদ্ভব হয়। তার মধ্যে সব থেকে মেন যেটা, এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, এবার একটা রাজনৈতিক সংগঠনকে যদি একটা দেশকে স্বাধীনতা অর্জন করাতে হয়, তাহলে তার কি লাগবে? মানুষ লাগবে, তাই না? তাহলে একটা ধর ইনি হচ্ছেন একজন পলিটিক্যাল ব্যক্তি, এই ভাষণ দিচ্ছে, কার উদ্দেশ্যে ভাষণ দেবে? জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবে। এই মিছিল করছে, একটা রাজনৈতিক দল যখন মিছিল করছে, কাকে নিয়ে মিছিল করবে? জনগণকে নিয়ে মিছিল করবে। একটা রাজনৈতিক দলে যদি জনগণ না থাকে, যদি সেই দেশের মানুষ না থাকে, তাহলে একটা রাজনৈতিক দল কি কোনো গভর্নমেন্টের থেকে স্বাধীনতা অর্জন করতে পারবে? পারবে না। তাহলে স্বাধীনতা অর্জন করতে গেলে একটা রাজনৈতিক দলের মেইন যেটা দরকার, সেটা কি? জনগণ বা সেই দেশের মানুষ। তাহলে সেই দেশের মানুষ এই রাজনৈতিক দলের সাথে কেন আসবে? সেই জনগণ অর্থাৎ এই দেশের মানুষ অর্থাৎ ভারতের মানুষ রাজনৈতিক দলের সাথে কেন যুক্ত হবে? তাদের কারণ কি যুক্ত হওয়ার? কোনো মোটিভ আছে? কোনো মোটিভ আছে, কারণ আছে কি যুক্ত হওয়ার? তাদের হ্যাঁ, তার জন্য রাজনৈতিক দলই কেন দরকার, অন্য কিছু নয় কেন? রাজনৈতিক কোন নেতার মাধ্যমে মানে কংগ্রেস চেয়েছিল সরকার গঠন করে পূর্ণ স্বরাজ তো অনেক পরে আসে, প্রথমে স্বরাজ তারপর পূর্ণ স্বরাজ, ঠিক আছে। মানে আমরা ব্রিটিশদেরকে হটাবো এবং তার বদলে আমরা ভারতীয়রা ভারতীয়দেরকে শাসন করব, কোনো বিদেশি শক্তি এসে ভারতীয়দের শাসন করতে পারবে না, তাই না? এটা রাজনৈতিক দলের মোটো ছিল। কিন্তু রাজনৈতিক দলকে স্বাধীনতা অর্জন করতে গেলে, একটা সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে আনতে গেলে তাকে তো মানুষ দরকার, জনবল দরকার। তাহলে জনগণটা কেন ওই রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে? কারণ কি? ধর তোদের সাপোজ কোনো প্রিয় ব্যক্তির অসুস্থ হলো, প্রিয় ব্যক্তি অসুস্থ হলো, প্রিয় ব্যক্তি যে কোনো হতে পারে, বাবা মা ভাই বোন যে কোনো হতে পারে। তাহলে অসুস্থ হলে কি আমরা বাড়িতে বসে থাকি? তাকে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হসপিটালে যাই। কেন যাই? না, তার প্রতি আমার একটা সেন্টিমেন্ট আছে বলে, তার প্রতি আমার একটা সেন্টিমেন্ট আছে বলে, একটা ইমোশনাল অ্যাঙ্গেল আছে বলে। তাহলে ভারতের জনগণ রাজনৈতিক দলের সাথে যুক্ত কেন হবে? কারণ ভারতের প্রতি তাদের একটা সেন্টিমেন্ট আছে, তাই ভারতের প্রতি একটা ভালোবাসা আছে বলে। তাই আমরা ভারতকে ভালোবাসি। ভারতকে একটা বহিঃশত্রু দখল করে রেখেছে, সেখান থেকে আমাদেরকে মুক্ত করতে হবে, এবং মুক্ত করার একটা রাস্তা কি? একটা রাজনৈতিক দল সাথে যুক্ত হয়ে যাব এবং তার মাধ্যমে এতে স্বাধীনতা অর্জন করা, তাই না? সেন্টিমেন্ট আছে বলে তাই, একটা ইমোশনাল অ্যাঙ্গেল আছে বলে তাই। এই ইমোশনাল অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি ইতিহাসে? কি বলি? হ্যাঁ, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ বা এটাকে আমরা ইংলিশে কি বলি? ন্যাশনালিজম। বা ন্যাশনালিজম। তাহলে ভারতবাসীর মনে ভারতের প্রতি জাতীয়তা বোধ বা ন্যাশনালিজম, এটা কি প্রথম থেকেই ছিল?
ভারতবাসীর মনে ভারতের প্রতি জাতীয়তা বোধ বা ন্যাশনালিজম এটা কি প্রথম থেকেই ছিল? ছিল কি? আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে দেখলাম যে ব্রিটিশরা আসার আগে ভারত অনেকগুলো ভাগে বিভক্ত ছিল, তাই না? এখানে কেউ শাসন করছে, এখানে একজন কেউ শাসন করছে, দক্ষিণে কেউ শাসন করছে, পশ্চিমে কেউ শাসন করছে, এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজারা শাসন করছে। ভারত বলে কি কিছু ছিল? তার মধ্যে এখানে লোক বাংলা ভাষায় কথা বলছে, এখানে লোক তামিল ভাষায় কথা বলছে, এখানে মারাঠি ভাষায় কথা বলছে, এখানে উর্দু ভাষায় কথা বলছে। ভারত বলে তো কোনো কনসেপ্ট ছিল না। যদি ভারত বলে কনসেপ্ট না থাকে, তাহলে ভারতের প্রতি জাতীয়তা বোধ বা ন্যাশনালিজমের ধারণা ভারতবাসীর মনে কি আসবে? আসবে না। তাহলে সেটাকে তো জাগাতে হবে। সেটাকে কি করতে হবে? জাগাতে হবে। যখন একটা ভারতবাসীর মনে জাতীয়তা বোধ বা ন্যাশনালিজমের ধারণা জন্মাবে, তখন একটা রাজনৈতিক দল সেই জিনিসটাকে কাজে লাগিয়ে ভারতকে স্বাধীনতা অর্জন করাবে। যতদিন না পর্যন্ত ভারতবাসীর জাতীয়তা বোধ বা ন্যাশনালিজম জন্মাচ্ছে না, ততদিন হাজার রাজনৈতিক দল এসেও ভারতকে বা কোনো জাতিকে স্বাধীন করতে পারবে না। ঠিক আছে? তাহলে আমরা দেখব আজকের যে মুখ্য বিষয়গুলো বা প্রশ্নগুলো জানার চেষ্টা আজকে যেটা করব, ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ কিভাবে ঘটে, আর এই যে জাতীয় কংগ্রেস যে প্রতিষ্ঠা হয়েছিল তার পটভূমি কি ছিল, আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কে করে, কেন করে এবং কোথায় করেছিল, এই কোশ্চেনগুলো আজকে আমরা দেখার চেষ্টা করি। তাহলে প্রথম যে প্রশ্নটা, যে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চিন্তার উন্মেষ কিভাবে ঘটলো। সুতরাং জাতীয়তাবাদী চিন্তা যদি না হয়, তাহলে রাজনৈতিক দল এসে কিছু করতে পারবে না। সুতরাং আগে মেন কাজ কি হচ্ছে, কি ভারতবাসীর মনে জাতীয়তাবাদী চিন্তার উন্মেষ ঘটানো। ওকে, লিখে নিস পরে। কি রে, তুই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলি, তোর হ্যান্ড রাইটিং এত স্লো? কত অ্যান্সার করলি? করে ফুল করেছিস অ্যান্সার? বাবা, তাও তো এবার তো সব তো ব্রড কোশ্চেন, এমসিকিউ তো নেই এই সেমিস্টারে। ব্যাস, ছেড়ে দে। তাহলে আমরা দেখব যে ভারতবাসীর মধ্যে জাতীয়তা বোধের উন্মেষ কিভাবে ঘটে। জাতীয়তা বোধ আনতে গেলে সবার প্রথমে আমাদেরকে একটা সেই দেশের প্রতি একটা ইমোশনাল অ্যাঙ্গেল তৈরি করতে হবে। ইমোশনাল অ্যাঙ্গেল কখন আসে? তখন তাকে যখন আমরা জানি, অর্থাৎ ভারতবর্ষ তাকে আমরা যতটা ভালো করে জানবো। জানার উপায় কি? শিক্ষা বা বই পড়া। ঠিক আছে? তাহলে প্রথম যার মাধ্যমে জাতীয়তাবাদী ধারণা জন্মায় ভারতীয়দের মনে, সেটা হচ্ছে শিক্ষার বিস্তার। শিক্ষার বিস্তার, বিশেষ করে ইংরেজি শিক্ষার। আজকে তো নড়ছে কেন? বিশেষ করে কি শিক্ষার? ইংরেজি শিক্ষার। তাহলে আমরা দেখেছি যে চার্টার অ্যাক্ট 1813-তে প্রথম বলা হয় যে ব্রিটিশ গভর্নমেন্ট বার্ষিক 1 লক্ষ টাকা খরচ করবে কোথায়? শিক্ষার উন্নতির জন্য। ঠিক আছে? আমরা দেখেছি যে ভারতের শিক্ষার যে বিস্তার, বিশেষ করে ইংরেজি শিক্ষার বিস্তার, এর সূত্রপাত যদি আমরা বলি,
তাহলে হচ্ছে চার্টার অ্যাক্ট 1813। সেখানে কি বলছে, ব্রিটিশ গভর্নমেন্ট বলছে যে বার্ষিক 1,00,000 টাকা আমরা খরচ করব ভারতবর্ষে শিক্ষার উন্নতির জন্য। এটা হচ্ছে ভারতবর্ষে ইংরেজি শিক্ষার সূত্রপাত বলা হয়। আর এই শিক্ষার যে একটা যুগান্তকারী পরিবর্তন ঘটে, সেটা ঘটে হচ্ছে 1854 সালে এসে। কবে ঘটে? 1854 সালে এসে। তখন কি আসে? তখন আসে উড ডিসপ্যাচ। বা উডের নির্দেশনামা। উডের নির্দেশনামা, উড ডিসপ্যাচ বা উডের নির্দেশনামা। ঠিক আছে, এই 1854 সালে যখন উড ডিসপ্যাচ বা উডের নির্দেশনামা আসছে, তখন ভারতবর্ষের ইতিহাসে বিশেষ করে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে বা পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন ঘটছে এই উড ডিসপ্যাচের মাধ্যমে। কি হচ্ছে? এখানে এস্টাবলিশড হচ্ছে প্রাইমারি স্কুল, প্রাইমারি, মিডল অ্যান্ড হাই স্কুল। হাই স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে। ওকে, আরো তৈরি হচ্ছে ক্যালকাটা, মাদ্রাজ এবং বম্বেতে ইউনিভার্সিটি। ঠিক আছে, ক্যালকাটা, বম্বে এবং মাদ্রাসে তৈরি হচ্ছে ইউনিভার্সিটি। এই তিনটে ইউনিভার্সিটি তৈরি হয় 1857 সালে, অর্থাৎ যে বছর মহাবিদ্রোহ হয়। ওকে, আর আর কি তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে টিচার ট্রেনিং স্কুল, টিচার ট্রেনিং ইনস্টিটিউট, টিচার ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ যারা এই প্রাইমারি স্কুল, মিডিল স্কুল এবং হাই স্কুলে পড়াবে বা ইউনিভার্সিটিতে পড়াবে, যে সমস্ত টিচাররা, তারা কিভাবে স্টুডেন্টদেরকে পড়াবে, তার জন্য তৈরি হচ্ছে কি টিচার ট্রেনিং স্কুল। ঠিক আছে, তাহলে চার্টার অ্যাক্ট 1813 ভারতে পাশ্চাত্য শিক্ষার ইতিহাস বা ইংরেজি শিক্ষার ইতিহাসে সূত্রপাত করেছিল বার্ষিক 1,00,000 টাকা শিক্ষা খাতে খরচ করে। কিন্তু ভারতে ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষার যে যুগান্তকারী পরিবর্তন, সেটা আমরা দেখতে পাই 1854 সালে গিয়ে, যখন উড ডিসপ্যাচ আসছে। এবং সেখানে উড ডিসপ্যাচের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা আর এবং উচ্চ শিক্ষা বা প্রাইমারি স্কুল, মিডল স্কুল, হাই স্কুল এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্যালকাটা, মাদ্রাজ এবং বম্বেতে ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং সেখানকার টিচাররা কিভাবে পড়াবে তার জন্য তৈরি হচ্ছে টিচার্স ট্রেনিং স্কুল। ঠিক আছে, এইভাবে উড ডিসপ্যাচ ভারতের ইতিহাসে, ভারত বা ভারতীয় শিক্ষার ইতিহাসে একটা যুগান্তকারী পরিবর্তন। এছাড়াও আমরা বলতে পারি বর্তমানে আমরা যে শিক্ষার মধ্যে আছি, বর্তমানে যে আমরা যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে উড ডিসপ্যাচ। বর্তমানে এই যে আমরা 9, 10, 11, 12 ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন, পিএইচডি করছি, সেই শিক্ষার ভিত্তি হচ্ছে উড ডিসপ্যাচ, যেটা এসছে 1854 সালে। ওকে, বোঝা গেছে? তাহলে বুঝতে পারছিস যে ভারতীয় শিক্ষার ইতিহাসে উড ডিসপ্যাচ কতটা গুরুত্বপূর্ণ। বোঝা গেল? চেঞ্জ করি। ESTD মানে এস্টাবলিশ হয়েছে। তাহলে শিক্ষা তো হলো, তাহলে ভারতবাসী শিক্ষিত হলো। ঠিক আছে, সে প্রাইমারি স্কুলে গেল, সে মিডল স্কুলে গেল, মিডল স্কুল মানে 8 পর্যন্ত, হ্যাঁ, সে হাই স্কুলে গেল,
পরবর্তীকালে কেউ যদি উচ্চশিক্ষা নিতে চায় সেই ইউনিভার্সিটি যেতে পারবে। ঠিক আছে, তাহলে শিক্ষা তো পেল ভারতের জনগণ। এবার এই যে শিক্ষিত মানুষ, তারা ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন লেখার মাধ্যমে তারা আন্দোলন শুরু করছে। এই যে শিক্ষিত সম্প্রদায় যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পাস আউট হচ্ছে, তারা ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন সাহিত্যের মাধ্যমে বা বিভিন্ন সংবাদপত্র প্রকাশের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করছে। তাহলে জাতীয়তাবাদী চিন্তা ভাবনার উন্মেষে যদি প্রথম পয়েন্ট শিক্ষা হয়, তাহলে সেকেন্ড পয়েন্ট কি হবে? সেকেন্ড পয়েন্ট হবে সাহিত্য এবং সংবাদপত্র। সাহিত্য এবং সংবাদপত্রের প্রভাব। সাহিত্য এবং সংবাদপত্রের প্রভাব। তাহলে যে শিক্ষিত সম্প্রদায় ইউনিভার্সিটি কলেজ পাশ করছে, সেই শিক্ষিত সম্প্রদায় তারা ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষকে অবগত করার জন্য তারা বিভিন্ন ধরনের লেখা লিখতে শুরু করে এবং বিভিন্ন সংবাদপত্র প্রকাশ করতে শুরু করে, যার ফলে দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। কিরকম লেখা যদি বলা হয়, তাহলে আমরা জানি যে এই টাইমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি লিখছেন? আনন্দমঠ। আনন্দমঠে তার গল্পের মধ্যে আমরা দেখতে পাই সন্তান দল বলে একটা দল ছিল আনন্দমঠ উপন্যাসে। সন্তান দলকে একজন ব্যক্তি জিজ্ঞেস করছে যে তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে কেন লড়ছো? ব্রিটিশদের বিরুদ্ধে সন্তান দলরা কেন লড়ছে? তখন সন্তান দলের একজন সদস্য বলছে যে আমরা মায়ের জন্য লড়ছি। ঠিক আছে, কোন মা? সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, যে মা রয়েছে আমাদের জন্মভূমি, তার জন্য আমরা লড়ছি। অন্যদিকে আমরা দেখতে পাই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক। নীল দর্পণ নাটকে দীনবন্ধু মিত্র নীল চাষীদের ওপর ব্রিটিশরা যে কিভাবে অত্যাচার করছে সেগুলো তিনি তুলে ধরছেন। ঠিক আছে, অন্যদিকে রঙ্গলাল মুখোপাধ্যায় তার পদ্মিনী উপাখ্যান কাব্যগ্রন্থে তিনি লিখছেন যে স্বাধীনতায় হীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায় রে, কে পড়িবে পায়। মানে এই সমস্ত কথাবার্তা বা এই সমস্ত লেখার মাধ্যমে বা এই সমস্ত শিক্ষিত সম্প্রদায় তাদের সাহিত্য, তাদের সংবাদপত্রের মাধ্যমে, এই সমস্ত কথার মাধ্যমে ভারতবাসী যে ঘুমিয়ে আছে সে তাকে জাগিয়ে তুলছে, তার মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাচ্ছে এই সমস্ত সংবাদপত্র এবং কাব্যগ্রন্থের মাধ্যমে। ওকে, লাস্টে এই সংবাদপত্র, বিশেষ করে সংবাদপত্র মানুষের, সাধারণ মানুষের উপর এতটাই প্রভাব বিস্তার করে, সেই সময়কার ভাইসরয় ছিল লর্ড লিটন। সেই সময় ভাইসরয় ছিল লর্ড লিটন। ঠিক আছে, এবার সংবাদপত্রগুলো ভারতবাসীদের মধ্যে এতটা প্রভাব বিস্তার করছে যে লর্ড লিটন ভয় পেয়ে যাচ্ছে এবং সে ওই সংবাদপত্রগুলোর কণ্ঠরোধ করার জন্য আনছে কি? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি আনছে? সংবাদপত্রগুলোর কণ্ঠরোধ করার জন্য কি আনছে? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। কে আনছে? লর্ড লিটন আনছে, যেটাকে আমরা বলি কি? দেশীয় ভাষা সংবাদপত্র আইন। কি বলি? দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সংবাদপত্র সাধারণ মানুষের মধ্যে এতটাই প্রভাব বিস্তার করছে যে তখনকার ভাইসরয় লর্ড লিটন এই সংবাদপত্রগুলোর কণ্ঠরোধ করার জন্য, যাতে সংবাদপত্রগুলো আর পাবলিশ না হয়, তার জন্য সে কি নিয়ে আসছে? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন। কত সালে?
1878 সালে। কত সালে? 1878 সালে। ওকে, এই হচ্ছে কি জাতীয়তাবাদী উন্মেষ ঘটানোর দ্বিতীয় পয়েন্ট। এবং এই যে জাতীয়তাবাদী উন্মেষ ঘটেছিল, ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের যে আগুন জ্বলছিল তার মধ্যে ঘি ছড়ার কাজ করে কে? ইলবার্ট বিল। কে করে? ইলবার্ট বিল। তার মধ্যে ঘি ছড়ার দায়িত্বটা কে সামলায়? ইলবার্ট বিল। ইলবার্ট বিলটা কি জানিস? ইলবার্ট বিল জিনিসটা কি? এই তো পরীক্ষা দিয়ে এলি। কি রে শুভম? কি ইলবার্ট বিল? ইলবার্ট বিল হ্যাঁ, দেশভাগ তো অনেক পরে। ইলবার্ট বিল কি? ইলবার্ট বিল কি? বিল মানে কি? বিল হ্যাঁ, বিল পেলে খসড়া। অর্থাৎ আমরা যখন কোনো আইন আনতে চাই, যখন সেটা আইনসভায় পেশ করি, তখন সেটাকে আমরা কি বলি? বিল। তাহলে ইলবার্ট বিল কি? ইলবার্ট একটা মানুষের নাম। ওকে চল, তাহলে ইলবার্ট বিল এসছে 1883-তে। অর্থাৎ ভারতের প্রথম ওয়ার্ল্ড কাপ জেতার 100 বছর আগে। ঠিক আছে, ভারতের প্রথম ওয়ার্ল্ড কাপ জেতার মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতার 100 বছর আগে কি এসছে? ইলবার্ট বিল এসছে। ওকে, তাহলে কি আছে বিলটার মধ্যে? ইলবার্ট বিল যখন অর্থাৎ আরো 1883 সালে যখন ইলবার্ট বিল আসে, তখন ভারতের ভাইসরয় ছিল হচ্ছে লর্ড রিপন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করে কে? লর্ড লিটন। ইলবার্ট বিল কে আনে? লর্ড রিপন। ওকে, তাহলে 1883 সালে, ভালো করে বুঝবি হ্যাঁ, 1883 সালে তৎকালীন ভাইসরয় লর্ড রিপন তিনি ইলবার্ট বিল আনছেন। আর যেটা কিনা ভারতীয় জাতীয়তাবাদের আগুনের ঘি ঢেলে দিয়েছিল। ঠিক আছে, আগুনটা আরো বেশি করে জ্বলে। ওকে, তাহলে কি হতো? সাপোজ যদি কোনো ইউরোপীয় বা শ্বেতাঙ্গ, আমরা কি কৃষ্ণাঙ্গ, পুরোপুরি কৃষ্ণাঙ্গ না তা হলো, ঠিক আছে, ইউরোপীয় বা শ্বেতাঙ্গ, যদি ইউরোপীয় বা শ্বেতাঙ্গরা যদি কোনো অপরাধ করত, তাহলে সেই ইউরোপীয়দের বিচার করার দায়িত্ব একমাত্র ছিল ইউরোপীয় বিচারকদের। এখানে কোনো ভারতীয় বিচারক কোনো অপরাধী ইউরোপীয়দের বিচার করতে পারত না এই আইন আসার আগে পর্যন্ত। এই আইন আসার আগে পর্যন্ত কি ছিল? যদি কোনো ইউরোপীয় বা শ্বেতাঙ্গ যদি কোনো অপরাধ করত বা ক্রিমিনাল অফেন্স করত, তাহলে তাদের বিচার করার অধিকার কার ছিল? একমাত্র ইউরোপীয় বিচারকদের। ভারতীয় বিচারকরা যতই শিক্ষিত হোক না কেন, যতই যোগ্যতা সম্পন্ন হোক না কেন, তাদের কোনো অধিকার ছিল না যে অপরাধী ইউরোপীয়দের বিচার করার কোনো অধিকার বা ক্ষমতা ছিল না। এবার যখন 1883 সালে যখন ভাইসরয় লর্ড রিপন যখন ভাইসরয় হচ্ছেন, তখন তিনি এইটাকে দূর করার চেষ্টা করছেন এবং সমতা
এবং সমতা বজায় রাখার চেষ্টা তিনি করছেন। এবং এর ফলে আমরা কি জানি যে ভাইসরয়কে হেল্প করার জন্য কে ছিল? এক্সিকিউটিভ কাউন্সিল। এবং এক্সিকিউটিভ কাউন্সিলে একজন কি মেম্বার থাকে? ল মেম্বার থাকে, যে আইন তৈরি করে। এবং 1883 সালে এই সময় ল মেম্বার ছিল কে? সিপি ইলবার্ট। কে এই সময় ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের ল মেম্বার কে ছিল? সিপি ইলবার্ট। ঠিক আছে, ভাইসরয় লর্ড রিপন এই জিনিসটাকে চেঞ্জ করে ইউরোপীয় এবং ভারতীয় বিচারকদের মধ্যে সমতা আনার জন্য তিনি তার ল মেম্বার অর্থাৎ সিপি ইলবার্টকে বলেন একটা আইন তৈরি করতে, যাতে এই সমতাটা বা যাতে এই অসাম্যতা দূর করা যায়। ঠিক আছে, তখন সিপি ইলবার্ট 1883 সালে একটা বিল পেশ করছে, তার নাম ইলবার্ট বিল। তার নাম কি বিল? ইলবার্ট বিল। এখানে বলছে যে যদি কোনো ইউরোপীয় অপরাধ করে তাহলে ভারতীয় বিচারকরাও তার বিচার করতে পারবে। এখানে কি বলা হচ্ছে? যদি কোনো ইউরোপীয়রা যদি কোনো ক্রিমিনাল অফেন্স বা অপরাধ করে তাহলে তার বিচার একজন ভারতীয় বিচারকও করতে পারবে। অর্থাৎ এই যে অসাম্য ছিল সেটাকে ইলবার্ট বিল দূর করার চেষ্টা করছে। এবার দূর করা বললেই তো আর দূর করা না, ইউরোপীয়রা কি এটা ভালো চোখে নেবে না। সুতরাং এই সময় ইউরোপীয়রা বিদ্রোহ করতে শুরু করে। তারা মনে করছে যে একজন কৃষ্ণাঙ্গ বা কালো মানুষ সাদা বর্ণের মানুষদের বিচার কোনোদিনই করতে পারে না, কারণ তাদের সেই ক্ষমতা নেই বিচার করার একজন শ্বেতাঙ্গকে। ঠিক আছে, এর জন্য তারা একটা অ্যাসোসিয়েশন বা একটা সংগঠন তৈরি করছে, এবং এই সংগঠনরা সবাই মিলে একত্রিত হয়ে লর্ড রিপনের বিরুদ্ধে আন্দোলন করছে, যাতে সে ইলবার্ট বিলটা ফেরত নিয়ে নেয় বা চেঞ্জেস কিছু করে। এবং শেষ পর্যন্ত এই বিদ্রোহে লর্ড রিপন দমে যায় এবং ইলবার্ট বিলে কিছু চেঞ্জেস আনে। এবং 1884 সালে ইলবার্ট বিলে কিছু সংশোধন বা অ্যামেন্ডমেন্ট করা হয়। 1884 সালে ইলবার্ট বিলে কিছু সংশোধন বা অ্যামেন্ডমেন্ট করা হয়। মানে সংশোধনকে আমরা কি বলি? অ্যামেন্ডমেন্ট। অর্থাৎ ইলবার্ট বিলে যেটা এসেছিল 1883 সালে, তাকে সংশোধন বা অ্যামেন্ড করা হয় 1884 সালে। এবং বলা হয় যদি কোনো ইউরোপীয় অপরাধ করে তাহলে ভারতীয় বিচারকরা সেই বিচার করতে পারবে, কিন্তু যদি কোনো ইউরোপীয় চায় তাহলে সে জুরিকে ডাকতে পারবে। যদি কোনো ইউরোপীয় চায় তখন সে জুরিকে ডাকতে পারবে। জুরিটা কি আমি পরে আসছি। ঠিক আছে, এখানে কি বলছে? অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি বলছে? যদি কোনো ইউরোপীয় অপরাধ করে তাহলে সেই বিচার ভারতীয় বিচারকরা করতে পারবে, কিন্তু সেই ইউরোপীয় আসামি সে জুরির দাবি করতে পারে। তখন সেই ইউরোপীয় আসামি জুরির দাবি করতে পারে। জুরিটা কি আমি আসছি। এবং এই জুরিতে অনেকজন মেম্বার থাকে, এর কোনো ফিক্সড কোনো টার্ম নেই। ওকে, এবং এই জুরির মধ্যে সাপোজ যদি 10 জন মেম্বার থাকে, সাপোজ ধরে নিচ্ছি, তাহলে এর মধ্যে 50% ইউরোপীয় হতে হবে। অর্থাৎ 10 জনের মধ্যে 5 জন ইউরোপীয় হতেই হবে। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি, এই বিদ্রোহ যখন লর্ড রিপনের বিরুদ্ধে ইউরোপীয় অ্যাসোসিয়েশন করতে শুরু করছে, তখন লর্ড রিপন পিছু হচ্ছে ইলবার্ট বিল থেকে, এবং সে ইলবার্ট বিলে কিছু সংশোধন করছে 1884 সালে। এবং সে বলছে যদি কোনো ইউরোপীয় অপরাধ করে তখন তার বিচার ভারতীয় বিচারকরা করতে পারবে, কিন্তু ওই অপরাধী ইউরোপীয় চাইলে সে জুরিকে আহ্বান করতে পারে। আর জুরির যা সদস্য হবে তার 50% ইউরোপীয় হতে হবে।
তাহলে ইউরোপীয় যদি 50% এখানে ইউরোপীয় জুরি হয়, তাহলে কি সে ইউরোপীয়দের সাজা দেবে? দেবে না, দেবে না তো, কারণ তাদেরকেই সে ফেভার করবে আর কি বলতে গেলে। তাহলে এখানে ভারতীয়রা দেখছে যে কিভাবে ব্রিটিশরা বাইরে থেকে ভারত রাজত্ব করছে, উল্টে তারা ভারতীয়দেরই অপমান করছে, এবং ইউরোপীয়রা একটা সাংগঠনিক বা একটা রাজনৈতিক সংগঠন তৈরি করে ভাইসরয়ের আইনটাকে ডাইভার্ট বা চেঞ্জ করে দিচ্ছে। তাহলে আমরাও যদি একটা রাজনৈতিক সংগঠন তৈরি করি এবং সকলে একত্রে মিলে আন্দোলন করি, তাহলে আমরাও ব্রিটিশ শক্তিকে উচ্ছেদ করতে পারবো। এটা ভারতবাসীর মনে আসতে শুরু করে। সেই জন্যই আমি প্রথমে বললাম ইলবার্ট বিল ভারতীয় জাতীয়তাবাদের আগুনে ঘি ঢালার কাজটা করে। মানে ইলবার্ট বিল ভারতীয়দের চোখ খুলে দেয় যে ব্রিটিশরা আমাদেরকে কি চোখে দেখছে। ঠিক আছে, ওকে, বোঝা গেল? কোনো সমস্যা? তাহলে এবারে জুরি বিষয়টা আসি। জুরিটা কি? ওকে, দাঁড়া। ওকে, ধর এটা একটা কোর্টরুম। ওকে, এটা হচ্ছে একটা ব্রিটিশ কোর্টরুম। ওকে, সেখানে এটা হচ্ছে জাজ, ঠিক আছে, যে বিচার করবে। এটা হচ্ছে অ্যাকিউজড, যে অপরাধ করেছে। আর এখানে যারা এই দলগতভাবে বসে আছে এরা হচ্ছে জুরি। আর এখানে লয়ার যারা একে বাঁচাবে বা ইয়ে করবে। ঠিক আছে, আমাদের মেন ফান্ডাটা হচ্ছে এই তিনটেকে নিয়ে। বুঝা গেল? আমাদের মেন ফান্ডাটা এই তিনটেকে নিয়ে। যদি কোনো ইউরোপীয় অ্যাকিউজড হয় বা ইউরোপীয় অপরাধী হয় এবং সেখানে জাজ যদি একজন ইন্ডিয়ান হয়, তাহলে ইউরোপীয় চাইলে জুরিকে আহ্বান করতে পারে, মানে এদেরকে আহ্বান করতে পারে। এবং এই জুরির যে সদস্য হবে, অর্থাৎ এখানে যে সদস্য আছে, তার 50% ইউরোপীয় হতেই হবে। তার 50% ইউরোপীয় হতেই হবে। তার 50% ইউরোপীয় হতেই হবে। তাহলে কি বললাম? যদি কোনো ইউরোপীয় অ্যাকিউজড হয় বা অপরাধী হয় এবং সেখানে জাজ যদি ইন্ডিয়ান হয়, তাহলে সেই ইউরোপীয় অপরাধী জুরিকে আহ্বান করতে পারে, এবং এই জুরির সদস্য যা হবে তার 50% ইউরোপীয় হতেই হবে। 50% এর কম হওয়া যাবে না। ঠিক আছে, এবং জুরি যা রায় দেবে সেটা এই জাজকে পালন করতে হবে। সাপোজ এই যদি অপরাধী হলো কিন্তু জুরি ডিক্লেয়ার করলো নট গিলটি, তখন এই জাজকে একে নট গিলটি বলেই একে বেকসুর খালাস করতে হবে। দ্যাট ইজ ইলবার্ট বিল। দ্যাট ইজ ইলবার্ট বিল। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? কোনো সমস্যা? কিচ্ছু নেই? চ তাহলে আমরা দেখলাম যে ভারতীয়রা একটা ঘুমন্ত অবস্থায় ছিল, অর্থাৎ ভারতীয়দের জাতীয়তাবাদী ধারণার উন্মেষ ঘটেনি। প্রথমে শিক্ষা ব্যবস্থা, তারপরে হচ্ছে দেশীয় সাহিত্য এবং সংবাদপত্র, এবং সবশেষে ইলবার্ট বিল ভারতীয়দের মনে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। ঠিক আছে, ভারতীয়দের মনে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। এইভাবে ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে। তাহলে আমাদের প্রথম পয়েন্ট ক্লিয়ার হয়েছে যে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের ধারণা কিভাবে জন্মালো। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট কি ছিল? সেকেন্ড পয়েন্ট কি ছিল? কি রে, সেকেন্ড পয়েন্ট কি ছিল? সেকেন্ড পয়েন্ট কি ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি। পটভূমি। তার আগে আমরা একটা জিনিস দেখব যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগে আর কি কোনো রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগে ভারতে আর কি কোনো রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল? হয়েছিল? হ্যাঁ, হয়েছিল।
ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগেও কিছু রাজনৈতিক সংগঠন ভারতে প্রতিষ্ঠা হয়েছিল। যেমন যদি আমরা বাংলার ক্ষেত্রে দেখি, বাংলায় কি কি রাজনৈতিক সংগঠন তৈরি হয়েছিল। প্রথম যদি বলি বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, বঙ্গ ভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা হয়েছিল 1836। প্রতিষ্ঠা হয়েছিল 1836, যেটা কিনা ছিল ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। যেটা কিনা ছিল ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন, যেটা কিনা ছিল ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা। সেকেন্ড, এরপর আসছে হচ্ছে জমিদার সভা। এরপর আসে কি 1838। এরপর আসে হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। পরবর্তীকালে 1851-তে জমিদার সভা এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মার্জ হয়ে যাচ্ছে। পরবর্তীকালে জমিদার সভা এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মার্জ হয়ে যাচ্ছে এবং হচ্ছে কি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এর মধ্যে সব ব্রিটিশরা ছিল দলের মধ্যে। কত সালে? 1851 সালে। হ্যাঁ, না এরকম কোনো ব্যাপার নেই, ব্রিটিশরা ছিল, ইন্ডিয়ানরা ছিল। ওকে, ওই বঙ্গসভা প্রকাশিকা জমিদার সভা এর মধ্যে বঙ্গসভা না, সাধারণত তোর ইন্ডিয়ানই ছিল। বঙ্গ ভাষা প্রকাশিকা সভা এটা প্রতিষ্ঠা করে হচ্ছে টাকির জমিদার কাশীনাথ রায়চৌধুরী। টাকির জমিদার কাশীনাথ রায়চৌধুরী ও দ্বারকানাথ ঠাকুর। ঠিক আছে, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করে 1836 সালে, যেটা কিনা ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। ওকে, মানে এর আগে ভারতের প্রথম কোনো রাজনৈতিক সংগঠন তৈরি হয়নি। ওকে, তাহলে 1851 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটা কিনা জমিদার সভা এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মার্জ হয়ে হচ্ছে। ওকে, এবার হচ্ছে ইন্ডিয়ান লীগ। ইন্ডিয়ান লীগ, ইন্ডিয়ান লীগ যেটা কিনা হচ্ছে 1875। এরপর আসছে হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, এটা প্রতিষ্ঠা হয় 1876। এটা প্রতিষ্ঠা করে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটা প্রতিষ্ঠা করে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে আমরা কি বলি? রাষ্ট্রগুরু বলি, তাই না? কি জানিস না? রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ আছে না ব্যারাকপুরে সম্ভবত? হ্যাঁ, আছে না? হ্যাঁ, তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা এটা প্রতিষ্ঠা কে করে?
সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে আমরা কি বলি রাষ্ট্রগুরু বা বাংলার মুটুক্ষীন রাজা। রাষ্ট্রগুরু বা বাংলার মুটুক্ষীন রাজা যদি বলা হয়, প্রশ্ন আসে কাকে আমরা বাংলার মুটুক্ষীন রাজা বলি, তখন অ্যান্সার কি হবে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে, তিনি কি প্রতিষ্ঠা করেন? তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন। তিনি কি প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন। ওকে, এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা এরা একটা সম্মেলন করে, সমস্ত ভারতের মানুষদেরকে নিয়ে এরা একটা সম্মেলন করে, যেটাকে বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। কংগ্রেস কবে আসবে? এত অধৈর্য হলে হবে? ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা সমস্ত ভারতের মানুষদেরকে নিয়ে একটা কনফারেন্স বা একটা সম্মেলন করে, যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। এটা হয় 1883-তে, বা ভারতীয় জাতীয় সম্মেলন। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স বা ভারতীয় জাতীয় সম্মেলন, যেটা কারা করেছিল? এটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা করেছিল। ওকে, এটা হচ্ছে বাংলায় যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো তৈরি হয়েছিল সেইগুলো, মানে কংগ্রেসের আগে। এবার যদি বলি কংগ্রেসের বাংলার বাইরে রাজনৈতিক সংগঠন কি ছিল? বাংলার বাইরে তাহলে প্রথম হচ্ছে বোম্বাই অ্যাসোসিয়েশন। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ। 1852 মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন। 1852 তারপরে হচ্ছে ডেকেন অ্যাসোসিয়েশন। ডেকেন অ্যাসোসিয়েশন 1852, এটা হচ্ছিল পুনাতে। ওকে, এরপর হচ্ছে পুনা সার্বজনীন সভা। ওকে, পুনা সার্বজনীন সভা অনেক জায়গায় লেখা আছে 1867, অনেক জায়গায় লেখা আছে 1870। ওকে, যেরকম অপশন দেবে সেরকম আমরা অ্যান্সার করব। ওকে, আর কি? দুটো দেবে না, দুটো দেবে না। ও, মাদ্রাজ মহাজন সভা। মাদ্রাজ মহাজন সভা 1884। এবং লাস্ট হচ্ছে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। এইগুলো মেন। একটা হচ্ছে বাংলার মধ্যে এইগুলো, আর যদি বলা হয় বাংলার বাইরে কংগ্রেসের আগে কোন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে এগুলো হচ্ছে মেন। আরো অনেকগুলো ছিল, সেগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো মেন। আর এই যে তোর অ্যাসোসিয়েশনগুলো দেখছিস বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো দেখছিস, এগুলো সর্বভারতীয় ছিল না,
এগুলো স্থানীয় বা লোকাল ছিল। তোরা নামেই বুঝতে পারছিস, বাংলায় মানে এদের অস্তিত্ব শুধুমাত্র বাংলাতেই ছিল, বাংলার বাইরে অন্য কোনো জায়গায় ছিল না। যদি এখানে আসি, বোম্বাই এর এরই অস্তিত্ব শুধুমাত্র বোম্বাইতেই ছিল, মাদ্রাস এর অস্তিত্ব শুধুমাত্র মাদ্রাসেই ছিল, পুনা এর অস্তিত্ব শুধুমাত্র পুনাতেই ছিল। অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে যে সমস্ত সংগঠনগুলো ঘটেছিল সেটা সমস্ত ভারত জুড়ে ছিল না, সেটা শুধুমাত্র স্থানীয়ভাবেই ছিল। ওকে, শুধুমাত্র স্থানীয়ভাবেই ছিল। যদি বলা হয় প্রথম কোন রাজনৈতিক সংগঠন যেটা সর্বভারতীয় স্তরে ছিল, তাহলে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেস শব্দের অর্থ কি? কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল আমরা জানি, কংগ্রেস মানে কি? এই কংগ্রেস শব্দের অর্থ কি? কংগ্রেস শব্দের অর্থ কি? কিরেশ বাবু, কংগ্রেস শব্দের অর্থ? কংগ্রেস, কংগ্রেস শব্দের অর্থ কি? কি অর্থ কংগ্রেস? কংগ্রেস, কংগ্রেস মানে হচ্ছে কংগ্রেস ট্রাই কর। একসাথে চলো, একসাথে সব কিছু একসাথে। কংগ্রেস শব্দের অর্থ কি রে? নাম কি তোর? ঋদ্ধিমান। ঋদ্ধিমান, বল ঋদ্ধিমান, কংগ্রেস শব্দের অর্থ কি মনে হয়? কাছাকাছি গেছিস। সভা, সভা, মহাসভা। আর আর কি রে, কে ফোন, কে মেসেজ করেছে? আমি দেখছি। হ্যাঁ, কি দেখছি? মানেটাই দেখছি। মানে দেখা দরকার নেই, তুই এমনি বল। আমি তো বললাম না। মহাসভা ছাড়া আর আর হচ্ছে আর মানে বিশ্বরা একত্রিত হওয়া। একসঙ্গে চলো বলেছে, মহাসভা, একত্রিত হওয়া, ইংলিশে যদি বলি অ্যাসেম্বলি, মিটিং, ঠিক আছে। কংগ্রেস শব্দ একটা ল্যাটিন শব্দ থেকে এসছে। কোথা থেকে এসছে? ল্যাটিন শব্দ কংগ্রেসাস থেকে এসছে, ঠিক আছে। কংগ্রেস একটা ল্যাটিন শব্দ কংগ্রেসাস থেকে এসছে, যার অর্থ একত্রিত হওয়া, মহাসভা অর্থাৎ অ্যাসেম্বলি, মিটিং, ঠিক আছে। ঠিক এই কোশ্চেনটাই ডাব্লিউবিসিএস এ এসছে, কংগ্রেস শব্দের অর্থ কি? ওকে, মিটিং, ঠিক আছে, বোঝা গেল। সুতরাং এখানে যা কিছু পড়ানো হচ্ছে সব কিন্তু পরীক্ষার আসার এসেছে বলেই পড়ানো হচ্ছে, তার বাইরে কিছু হয় না, মানে তার বাইরে কোনো কিছু পড়ানো হচ্ছে না আর কি। হ্যাঁ, বাংলায় ইংলিশে দুটোতেই হয়। ওকে, তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার মধ্যে কংগ্রেস শব্দের অর্থ কি? মহাসভা, একত্রিত হওয়া বা মিটিং বা অ্যাসেম্বলি। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 28 ডিসেম্বর 1885 ডেট মনে রাখতে হবে। কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 28 ডিসেম্বর 1885। সাল মনে রাখলে হবে না, ডেটটাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কংগ্রেস প্রতিষ্ঠা হয় কবে? 28 ডিসেম্বর 1885-তে। কে প্রতিষ্ঠা করে? প্রতিষ্ঠা কে করে? কংগ্রেস কে প্রতিষ্ঠা করে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে প্রতিষ্ঠা করে? কে প্রতিষ্ঠা করে? অ্যালান অক্টাভিয়ান হিউম। কে প্রতিষ্ঠা করে? অ্যালান অক্টাভিয়ান হিউম 28 ডিসেম্বর
1885 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করে। কোথায় প্রতিষ্ঠা করে? স্থান কোথায়? দিল্লিতে। বম্বেতে। যদি বলে বম্বের কোথায়, তাহলে কোথায়? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। বোম্বের কোথায়? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 28 ডিসেম্বর 1885 অ্যালান অক্টাভিয়ান হিউম বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রতিষ্ঠা করে। এটা এক লাইনে লিখে দেন। আমিও লিখবো। তাহলে এবার এখান থেকে একটা প্রশ্ন আসছে মাথায়, ভারতীয়দের একটা রাজনৈতিক সংগঠন ভারতীয়দের হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু সেটা প্রতিষ্ঠা করছেন একজন ব্রিটিশ। A.O. হিউম অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন একজন এক্স ICS অফিসার। ICS মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন একজন ব্রিটিশ এক্স সিভিল সার্ভেন্ট। তাহলে ভারতীয়দের জন্য প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক সংগঠন যে কিনা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করবে, সেই রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করছেন একজন এক্স ব্রিটিশ সিভিল সার্ভেন্ট। কোনো ভারতীয় নয় কেন? কোনো ভারতীয় নয় কেন? লেখাপড়া হয়তো যে পার করতে মানে কোনো ভারতীয় নয় কেন? কি মনে হয়? ব্রিটিশই কেন, ভারতীয় নয় কেন? আমি তো বলছি মানে ওই ব্রিটিশদের জন্য এসব বল। বেশি হ্যাঁ? ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। বল বল বল। আমি ভেবেই দেখিনি। কোনদিন ভেবেই দেখিস নি? দেখ, এখানে দুটো থিওরি আছে, দুজন ব্যক্তি বলেছে, অনেকেই বলেছে, আমার দুজন মোস্ট ইম্পর্টেন্ট। একজন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। যার স্কুলে হয়েছিল। গোপাল কৃষ্ণ গোখলে, আর সেকেন্ড হচ্ছে উইলিয়াম জোনস উইলিয়াম। ওয়েডারবার্ন। ঠিক আছে, তাহলে গোপাল কৃষ্ণ গোখলেতেই আছে। গোপাল কৃষ্ণ গোখলেকে জানিস তো কে? গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে গান্ধীজির রাজনৈতিক গুরু। গোপাল কৃষ্ণ গোখলে কে? গান্ধীজির রাজনৈতিক গুরু। ঠিক আছে? হ্যাঁ, গোপাল কৃষ্ণ গোখলেকে মানে গান্ধীজি যার কাছ থেকে পলিটিক্স শিখেছে, ঠিক আছে, তিনি কে? গোপাল কৃষ্ণ গোখলে। অর্থাৎ যদি বলা হয় গান্ধীজির রাজনৈতিক গুরুকে, গোপাল কৃষ্ণ গোখলে। এটাও পরীক্ষায় এসছে, মানে এখানে যা কিছু করানো হচ্ছে সবই পরীক্ষায় আসাই, ঠিক আছে, তার বাইরে কিছু নয়। ওকে, সুতরাং যা কিছু করানো হচ্ছে, যা কিছু বোর্ডে লেখানো হচ্ছে, সবকিছু পড়তে হবে, এখানে কোনো স্কিপ করা যাবে না। আমি নিজের বুদ্ধি খাটালাম, এটা আনইম্পর্টেন্ট, এটা পড়বো না, ছেড়ে দিই, করা যাবে না। যা কিছু করানো হচ্ছে, যেটুকুনি লেখানো হচ্ছে, সবকিছুই পড়তে হবে এক্সাক্ট অ্যাজ ইট ইজ, কোনো কাটছাট করা যাবে না। তাহলে গোপাল কৃষ্ণ গোখলে যে কিনা গান্ধীজির রাজনৈতিক গুরু, তিনি কি বলছেন? তিনি বলছেন 1885 সালে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, তখন ভারতবর্ষের কন্ডিশন এমন ছিল, এই রাজনৈতিক সংগঠন যদি না কোনো সম্ভ্রান্ত ব্রিটিশ অফিসার এই সংগঠন প্রতিষ্ঠা না করত, তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট খুব শিগগিরই এই সংগঠনটাকে দমন করতে পারত। গোপাল কৃষ্ণ গোখলে কি বলছে? যে যদি না এই সংগঠনটা কোনো একজন সম্ভ্রান্ত ব্রিটিশ অফিসার যদি এই সংগঠনটা প্রতিষ্ঠা না করত, তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট যে কোনো সময়
এই রাজনৈতিক সংগঠনটাকে দমন করে দিতে পারত। সেই জন্যই এই সংগঠনটা প্রতিষ্ঠা কে করে? একজন ব্রিটিশ আইসিএস অফিসার। তার উপর চাপ চাপ পড়বে না ব্রিটিশের? এটার মতামত কে দিয়েছে? গোপালকৃষ্ণ গোখলে, যে কিনা গান্ধীজি রাজনৈতিক গুরু। এবার চলে আসি উইলিয়াম ওয়েডারবার্ন। উইলিয়াম ওয়েডারবার্ন কে? কোনোদিন নাম তো শুনিনি, হট করে নাম শুনছি। উইলিয়াম ওয়েডারবার্ন হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনীকার, অর্থাৎ যিনি অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনী লিখেছেন। তাহলে যে জীবনী লিখবে সে তো অ্যালান অক্টোভিয়ান হিউম যা যা কিছু করেছে তার লাইফে সবকিছুই সে জানবে, জানারই কথা। উইলিয়াম ওয়েডারবার্ন বলছে, উইলিয়াম ওয়েডারবার্ন গোপাল কৃষ্ণ গোখলে যে যুক্তি সেটাকে খণ্ডন করছে। খণ্ডন করে উইলিয়াম ওয়েডারবার্ন বলছে না, অ্যালান অক্টোভিয়ান হিউম যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছে এটা তার নিজের ইচ্ছাতেই করেছে। এবার প্রশ্ন আসে কেন করেছে, সে কেন করলো, তার কি স্বার্থ আছে এখানে? খুব বড় স্বার্থ আছে। কি স্বার্থ দেখি। অ্যালান অক্টোভিয়ান হিউম কি ছিল? A.O. হিউম কি ছিল? একজন আইসিএস অফিসার, অর্থাৎ একজন সে ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট ছিল ব্রিটিশ, তাই তো ছিল। তাহলে একজন আইসিএস অফিসার, সে খুব পাওয়ারফুল ব্যক্তি, তাই না? এখনো পাওয়ারফুল ব্যক্তি, যারা আইপিএস আইএস হয় তারা খুব পাওয়ারফুল ব্যক্তি হয়। এখনকার আইএএস মানে তখনকার আইসিএস একই লেভেলের। ওকে, তাহলে যখন সে অ্যাজ এ আইসিএস অফিসার হিসেবে কাজ করছে তখন তার কাছে কিছু অনেক দলিল বা অনেক নথি আসছে, এবং সেখানে সে দেখতে পাচ্ছে যে ইন্ডিয়ানসদের মধ্যে কতটা ক্ষোভ জন্মেছে ব্রিটিশদের প্রতি। অ্যালান অক্টোভিয়ান হিউম যখন আইসিএস অফিসার ছিল তখন সে অনেক গুপ্ত নথি বা দলিল পত্র তার হাতে আসছে, এবং সেখান থেকে সে দেখতে পাচ্ছে যে ভারতীয় জনগণরা ব্রিটিশদের উপর কতটা ক্রুদ্ধ হয়ে রয়েছে, কতটা আগুন তাদের মধ্যে জ্বলছে, এবং এই আগুনকে যদি খুব শিগগিরই প্রশমিত না করা হয় আবার 1857 সালের মহাবিদ্রোহ আবার পুনরাবৃত্তি ঘটবে। আর যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে ব্রিটিশদের পক্ষে সেটাকে আটকানো আর সম্ভব হবে না। ঠিক আছে, এইটা অ্যালান অক্টোভিয়ান হিউম যখন চাকরিরত অবস্থায় ছিলেন তখন সেটা বুঝেছিলেন। এই সময় অর্থাৎ 1885 সালের কথা বলছি আমি, এই সময় তিনি তৎকালীন ভাইসরয়, যার নাম লর্ড ডাফরিন, তিনি অ্যালান অক্টোভিয়ান হিউম তিনি তৎকালীন ভাইসরয় ডাফরিনের কাছে গেলেন এবং গিয়ে বলছেন, স্যার দেখুন কি সব লেখা রয়েছে এই সব ডকুমেন্টসে, যদি এখনই ভারতীয়দের রাগটাকে প্রশমিত না করা হয় তাহলে কিন্তু খুব শিগগিরই ব্রিটিশ আধিপত্য ভারতে মুছে যাবে। ঠিক আছে, তখন ডাফরিন অ্যালান অক্টোভিয়ান হিউমকে বলছে তাহলে কি করা যেতে পারে। তখন অ্যালান অক্টোভিয়ান হিউম ডাফরিনকে সাজেশন দিচ্ছে, আমরা একটা রাজনৈতিক সংগঠন তৈরি করি যার মাধ্যমে ভারতীয়দের যা কিছু অভিযোগ ব্রিটিশদের ওপর সেটা একটা করে পার্টিকুলার ওয়ের মাধ্যমে আসুক, যাতে কিছুটা হলেও তাদের যে অভিযোগ, তাদের যে বিক্ষোভ, যে ক্ষোভ আমাদের প্রতি, সেটা কিছুটা প্রশমিত হয়। তখন ডাফরিন বলছে খুব ভালো আইডিয়া। সেই হিসেবে অ্যালান অক্টোভিয়ান হিউম প্রতিষ্ঠা করছে 28শে ডিসেম্বর 1885-এ কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কিন্তু অ্যালান অক্টোভিয়ান হিউম এইটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল পুনাতে। কোথায়? কিন্তু সেই সময় অর্থাৎ 1825 সালের ডিসেম্বর নাগাদ পুনাতে কলেরার প্রাদুর্ভাব দেখা যায়। 1885 সাল নাগাদ পুনাতে কলেরার প্রাদুর্ভাব দেখা যায়। সেই জন্য তিনি পুনাতে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা না করে তিনি করছেন বোম্বেতে। বোম্বের কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রতিষ্ঠা করছেন। পুনাতে কেন করলেন না? কারণ সেখানে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। এই জন্য তিনি পুনাতে না করেন কোথায় করছেন? বম্বেতে। কবে? 28শে ডিসেম্বর 1885-এ। ঠিক আছে, বোম্বের কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে।
বোঝা গেল? তাহলে অ্যালান অক্টেভিয়ান হিউম একজন ব্রিটিশ হয়েও তিনি ভারতীয়দের জন্য একটা রাজনৈতিক সংগঠন কেন প্রতিষ্ঠা করলেন? বুঝতে পেরেছিস? কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা পয়েন্ট এই বিষয়ে, ওকে, এই যে অ্যালান অক্টেভিয়ান হিউম যে কেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করলো, আর একটা তার ইয়ে, সেটা 1916 সালে প্রতিষ্ঠা হয়েছে, 1885 সালে প্রতিষ্ঠা হয়েছে, 1885 সালে। কিন্তু অ্যালান অক্টেভিয়ান হিউমই কেন প্রতিষ্ঠা করলো তার অ্যান্সার একজন 1916 সালে দিচ্ছে, তার নাম লালা লাজপত রায়। কোথায় দিচ্ছে? তার একটা বই ইয়ং ইন্ডিয়াতে। তিনি বলছেন ভারতীয়দের মধ্যে এতটাই ক্ষোভ ব্রিটিশদের কাছে ব্রিটিশদের উপর জন্মেছিল এবং সেই দলিল অ্যালান অক্টেভিয়ান হাতে পড়েছিল, এবং তাতে তিনি দেখতে পাচ্ছেন যে এতটাই ক্ষোভ, সেটাকে যদি একটু না কমিয়ে আনা যায় তা যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এটা প্রেসার কুকার, তাই তো? প্রেসার কুকারে কি হয়? আমরা রান্না করি, খুব তাড়াতাড়ি রান্না হয় প্রেসার কুকারে। আমরা যদি কড়াইতে একটা কোনো কিছু করতে যাই, তার থেকে যদি আমরা প্রেসার কুকারে করি, খুব তাড়াতাড়ি রান্না হয়। কেন হয়? এটাকে একটা প্রেসার ক্রিয়েট করে যাতে খুব সহজেই তাড়াতাড়ি করা যায়, তার একটা মেকানিজম এর মধ্যে রয়েছে, তার ভেতরে আমি ঢুকছি না। তাহলে এটা যে প্রেসার কুকার, এটা হচ্ছে প্রেসার রেগুলেটর, এটা হচ্ছে সেফটি ভালভ, ঠিক আছে? যখন ভেতরে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট হয় তখন প্রেসার রেগুলেটর উঠে গিয়ে কিছুটা গ্যাস রিলিজ করে বা কিছুটা প্রেসার রিলিজ করে, তারপর আবার হয়, আবার যখন বেশি প্রেসার হয়ে যায় আবার রিলিজ করে, আবার হয়। এভাবে আমরা যখন ভাত খাওয়ার সময় 4টে সিটি পড়লে গ্যাস বন্ধ করে দিয়েছি, মানে 4টে সিটি পরে ভাত হয়ে গেছে, মানে এরকম একটা কনসেপ্ট আমাদের মধ্যে আছে। বাই চান্স প্রেসার রেগুলেটর কাজ করছে না, বা বলছে 4টে সিটি হলেও আরে সিটি তো পড়ছে না, যে কি বলি সিটি পড়ছে না, তাহলে তাহলে যে কোনো মুহূর্তে বাস করবে, ওখানে প্রেসার তৈরি হচ্ছে কিন্তু সিটি পড়ছে না, তাহলে যে কোনো মুহূর্তে বাস করতে পারে। তার জন্য একটা সেফটি প্রিকশন হিসেবে কি রাখা আছে? সেফটি ভালভের বিষয়, নিরাপত্তা ভালভ আর সেফটি ভালভ। যখন অতিরিক্ত প্রেসার ক্রিয়েট হবে এবং প্রেসার রেগুলেটর কাজ করবে না, তখন সেফটি ভালভ বাস্ট করে প্রেসারটাকে রিলিজ করে দেয়। জানি তো, জানি, এতটুকু আমরা জানি। লালা লাজপত রায় বলছে 1885-এ সিচুয়েশনটা হয়েছিল অনেকটা প্রেসার কুকারের মতো। ভারতীয়দের মধ্যে এত ক্ষোভ জমে গেছে, এত ক্ষোভ জমে গেছে, এত প্রেসার ক্রিয়েট হয়েছে, কিন্তু রেগুলেটর কাজ করছে না, রেগুলেটর কিন্তু বেরোচ্ছে না, সেই প্রেসারটা রিলিজ করতে পারছে না, ঠিক আছে? তখন অ্যাজ এ সেফটি ভালভ হিসেবে কংগ্রেসকে তৈরি করা হলো, যাতে পুরোপুরি একসাথে বাস না করে, এবং এই কংগ্রেসের মধ্যে দিয়ে গিয়ে কিছুটা তাদের যে ক্ষোভ, সেটা কংগ্রেসের মধ্যে দিয়ে গিয়ে কিছুটা কম হয়। সেই জন্য লালা লাজপত রায় 1916 সালে ইয়াং ইন্ডিয়ায় বইতে তিনি বলছেন কংগ্রেস যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা সেফটি ভালভ থিওরি অনুসারে। কি থিওরি অনুসারে? সেফটি ভালভ থিওরি অনুসারে। যদি বলা হয় সেফটি ভালভ থিওরি কার সাথে সম্পর্কিত, যদি বলা হয় সেফটি ভালভ থিওরি কার সাথে সম্পর্কিত, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত। কার সাথে সম্পর্কিত? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত। আর এই সেফটি ভালভ থিওরির কথা কে বলেছিল? লালা লাজপত রায়। কবে বলেছিল? কোন বইতে? বুঝা গেল?
না শেষ না, কটা বাজে? 5টা 10 আমরা ফার্স্ট সেশন আমাদের এই প্রেশার কুকারের মতো হচ্ছে অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। না 6টা অবধি করাবো, আর 10 মিনিট, 10-15 মিনিট, আমার রাস্তায় ইফতার করতে হবে, আর 10 মিনিট। রাস্তায় ইফতার করতে হবে আর কত না কয়দিন। ওকে, ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাহলে কবে হয়েছিল? ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে হয়েছিল? কবে হয়েছিল? কংগ্রেসের প্রথম সেশন কবে হয়েছিল? 20 ডিসেম্বর 1885। এই সময় ভাইসরয় কে ছিল? এই সময় ভাইসরয় কে ছিল? লর্ড ডাফরিন। এই সময় প্রেসিডেন্ট কে ছিল? প্রত্যেকটা সেশনে একটা করে প্রেসিডেন্ট ইলেক্ট করা হতো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে কোনো সেশন হয়েছে, প্রত্যেকটা সেশনে তারা সমস্ত জন মিলে একজনকে ইলেক্ট করতো, যে কিনা এই সেশনে সভাপতিত্ব করবে বা প্রেসিডেন্ট হবে। ঠিক আছে, তাহলে এই সময় প্রেসিডেন্ট কে হয়েছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি একজন কি ছিলেন? একজন লয়ার ছিলেন। আচ্ছা, প্রথম যে সেশন হয়েছিল সেই সেশনে কতজন অ্যাটেন্ড করেছিল? 72 জন অ্যাটেন্ড করেছিল। তার মধ্যে 39 জনই হচ্ছে লয়ার। তার মধ্যে 39 জনই হচ্ছে লয়ার। আর ফার্স্ট সেশন কোথায় হয়েছিল? বম্বেতে। আর বম্বের কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সেশন হয়েছিল 28 ডিসেম্বর 1885-এ। কোথায়? বম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। এই সময় ভাইসরয় ছিল লর্ড ডাফরিন, প্রেসিডেন্ট ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি, তিনি ছিলেন একজন লয়ার। আর এই সেশনে জয়েন করেছিল 72 জন, তার মধ্যে 39 জন হচ্ছে একজন লয়ার। ওকে ওকে, আর একটা পয়েন্ট যেটা হচ্ছে স্টেটমেন্ট বা উক্তি। স্টেটমেন্ট বা উক্তি, জাতীয় কংগ্রেস সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক মানুষ কি কি টিপ্পনী বা কি কি উক্তি করেছেন? অনিল শীল কি কি বলছেন? বাৎসরিক তামাশা। কেন? কারণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতি বছর সেশন হতো ডিসেম্বর মাসে প্রত্যেক বছর, সেই জন্য অনিল শীল এটাকে বলছে বাৎসরিক তামাশা। আবার অনিল শীল কি বলছেন? পরীক্ষা নিরীক্ষামূলক প্রতিষ্ঠান। অনিল শীল আবার কি বলছেন? ভকিল রাজ বা উকিল রাজ, কারণ এখানে ম্যাক্সিমাম উকিল ছিল। ওই দেখলাম 72 জনের মধ্যে 39 জনই উকিল, সেই জন্য অনিল শীল কি বলছেন? ভকিল রাজ বা উকিল রাজ। অশ্বিনী কুমার দত্ত 3 দিনের তামাশা, কারণ 3 দিন সেশন হতো ডিসেম্বরের 28, 29, 30। ঠিক আছে, এই 3 দিন প্রত্যেক বছর কংগ্রেসের সেশন হতো, সেই জন্য অশ্বিনী কুমার দত্ত কি বলছেন? 3 দিনের তামাশা। সুমিত সরকার তিনি কি বলছিলেন? 3 দিনের এক মেলা। ওকে, আবার সুমিত সরকার কি বলছেন? আংশিক সময়ে রাজনীতিবিদ, মানে সারা বছর এরা আইন নিয়ে কাজ করে, তো 3 দিনের জন্য এরা রাজনীতিবিদ হয়ে যায়। ওকে, লোকমান্য তিলক বা বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলকের উপাধি হচ্ছে লোকমান্য তিলক। রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, ব্রিটিশদের কাছে বলছে আমাদের কিছু অধিকার দাও, আমাদের কিছু অধিকার দাও, সেই জন্য বলছে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, মানে 2 হাত পেতে ব্রিটিশদের কাছে চাইছে। এটা কেন চাইছে সেটা আমরা পরে ডিসকাস করবো, আজকে নয়। গোপাল কৃষ্ণ গোখলে, যে কিনা
গান্ধীজি রাজনৈতিক গুরু, সে কিনা বলছে আমরা, মানে এর উত্তরে বলছে আমরা ভিক্ষুক নই এবং ভিক্ষাবৃত্তি আমাদের নীতি নয়। বিপিন চন্দ্র পাল, সোজা জলের উচ্ছ্বাস, সোজা জল কি হয়, ফুস করে ওঠে আবার থেমে যায়, খানিকক্ষণের উচ্ছ্বাস থাকে তারপর আবার সীমিত হয়ে যায়, ঠিক আছে। অরবিন্দ ঘোষ বলছে বিজাতীয় কংগ্রেস, এটা পরে আসবো। বঙ্কিমচন্দ্র কমলাকান্তের মুখ দিয়ে উচ্চারণ করিয়েছিলেন, জয় রাধে কৃষ্ণ ভিক্ষা দাও গো, ইহাই আমাদের পলিটিক্স। লর্ড ডাফরিন, যে কিনা যখন কংগ্রেস প্রতিষ্ঠা হয় তখনকার ভাইসরয় ছিলেন, যে কিনা কি বলছেন, আনুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধি, মানে এমন একটা রাজনৈতিক সংগঠন যেখানে খুব কম সংখ্যক মানুষ আছে, ওকে। ব্রাউন কি বলছে, বিয়ে বাড়ির আয়োজন, বিয়ে বাড়ি কদিনে হয়, একদিন বিয়ে তারপরে একদিন গ্যাপ তারপরে বউ ভাত, বিয়ে বাড়ি 3 দিনে হয়, তাহলে কংগ্রেসের সেশন কদিনে, 3 দিনে, তাহলে এটা কি বিয়ে বাড়ির আয়োজন। স্যার সোহেব আহমেদ খান কি বলছে, এ সিভিল ওয়ার উইদাউট আর্ম, মানে সিভিল ওয়ার হচ্ছে কিন্তু কোনো ইয়ে নেই, মানে অস্ত্র নেই। লর্ড কার্জার এই উক্তিটা করছে হচ্ছে 1905-এ গিয়ে, যখন বঙ্গভঙ্গ হয় তখন লর্ড কার্জন এই উক্তিটা করছে যে কংগ্রেস ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, ভারতে কার্যকালে আমার মহান ইচ্ছা হলো এই প্রতিষ্ঠানের শান্তিপূর্ণ ধ্বংসের কাজে সহায়তা করা। এটা লর্ড কার্জন 1905 সালে গিয়ে বলছে, ঠিক আছে। এটা মানে যখন পার্টিশন করবো, বঙ্গভঙ্গ করবো, তখন আরো ভালো করে বুঝতে পারি। তাহলে এই যে আমরা ক্লাসের শুরুতে যেই তিনখানা যে কোশ্চেন আমরা দেখেছিলাম, এই তিনখানার অ্যান্সার কি আমরা পেলাম? পেলাম তো? সঠিক না মিথ্যে? পেয়েছি, সবকটা অ্যান্সার পেয়েছি। আমরা বুঝতে পেরেছি যে কিভাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো, কোনো ক্লিয়ার, কোনো অসুবিধা, ঠিক তো? ওকে, চল তাহলে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার করবো। জানি তো, আমিও তো যাবো। কিছু কোশ্চেন আনসার, 6খানা কোশ্চেন আছে মাত্র। ওকে, আজকে যা কিছু হলো আসতে, হ্যাঁ তাড়াহুড়ো করিস না, আজকে যা কিছু হলো তার উপর কোশ্চেন, যাকে জিজ্ঞেস করবো সেই বল। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বোম্বাইয়ের কোথায়? বলবি না কেউ। বোম্বাইয়ের কোথায়? গোকুলদাস তেজপাল সংস্কৃত করে। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? কে প্রতিষ্ঠা করেছিল? বেশ। সেকেন্ড কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করে? কেউ বলবি না। হ্যাঁ, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম যে সেশন হয়েছিল সেখানে কতজন পার্টিসিপেট করে? তার মধ্যে কতজন উকিল ছিল? তোকে বলতে বলেছি। এত এক্সাইটেড কেন তুই? এবার তুই বলবি। নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? কোন ব্যক্তি? সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করেছিল। তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন? ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যার সর্বভারতে একটা সম্মেলন হয়েছিল যার নাম ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা কে করে? কত সালে? কত সাল? আচ্ছা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, খাতা খুলবি না। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, বাহ সুন্দর, 1876। কে প্রতিষ্ঠা করে? ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, একই বিষয়। আর যদি বলা ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কবে প্রতিষ্ঠিত হয়? 1883। কে প্রতিষ্ঠা করে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন?
কে ছিল? এটা যদিও পড়ায়নি, জর্জ ইউল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? জর্জ ইউল। যদি বলা হয় ভারত জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল? বদরুদ্দিন তাইয়েবজি। যদি বলা হয় ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তাইয়েবজি। যদি বলা হয় ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের প্রথম ইংলিশ বা প্রথম খ্রিস্টান সভাপতি জর্জ ইউল। যদি বলা হয় ভারতের ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট অ্যানি বেসান্ত। যদি বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ইন্ডিয়ান মহিলা প্রেসিডেন্ট, তাহলে সরোজিনী নাইডু। ঠিক আছে, তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে? জর্জ ইউল। মুসলিম প্রেসিডেন্টকে প্রথম বদরুদ্দিন তাইয়েবজি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে? বদরুদ্দিন তাইয়েবজি। 1867 সালে পুনা সার্বজনীন সভা কে প্রতিষ্ঠা করেন? বল শুভম। 1867 সালে পুনা সার্বজনীন সভা কে প্রতিষ্ঠা করে? বল শুভম। না, বল। হ্যাঁ, গোপাল কৃষ্ণ। মহাদেব গোবিন্দ রানাডে। কে প্রতিষ্ঠা করে? মহাদেব গোবিন্দ রানাডে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আশা করি কোনো কনফিউশন হয়নি কারুর। যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে পরের দিন অবশ্যই জিজ্ঞেস করো। ঠিক আছে, চল।